আজকে বাংলাদেশের প্রায় প্রতিটি মূলধারার জাতীয় সংবাদ মাধ্যম একটি নিউজ করেছে যে নবম পে স্কেল কার্যকর হলে বকেয়া কিভাবে পাওয়া যাবে। এর পাশাপাশি বাংলা ভিশন একটি লিড নিউজ করেছে একটু ভিন্ন ধরনের, পে স্কেলের গেজেট নিয়ে অনিশ্চয়তা, কাটছাট হতে পারে সুপারিশও। এর পাশাপাশি গত 31 জুলাই একটি আন্তর্জাতিক, শুধু আন্তর্জাতিক বললে মনে হয় একটু কম বলা হয়ে যাবে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমের একটি বিবিসি, তারাও অবশেষে পে স্কেল নিয়ে নিউজ করেছে। যদিও বিবিসি মাঝে মধ্যে পে স্কেল নিয়ে নিউজ করে। বিবিসি নিউজটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল। এখন বিষয়টা হলো যে সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন যে পে স্কেলের গেজেট পেতে পেতে অক্টোবর লাগতে পারে। আমরা যদি ঠিক এক্স্যাক্ট সরকার যেটা বলেছেন আমরা যদি সেটাই যদি ধরে নিই তাহলে অক্টোবর। তাহলে এই অবস্থায় গেজেট কবে নাগাদ হবে সেটাও অনিশ্চিত, কবে থেকে কার্যকর হবে সেটাও অনিশ্চিত, কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে সেটাও অনিশ্চিত। এরপর আবার একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সংঘবদ্ধ গোষ্ঠী, যারা পে স্কেলের বিরোধিতা করছে। তো সব কিছু মিলিয়ে এই যে নিউজগুলো, আজকের যে নিউজটি যে বকেয়া কিভাবে পাবো বা বকেয়া আমরা কিভাবে পাবো, তাহলে এটা কি অনেকটা গাছে কাঁঠাল গোপে তেল এরকমটা হয়ে গেল না? নাকি আদতেই গাছ লাগানো হয়নি, আমরা শুধু গোপে তেল দিচ্ছি? পে স্কেল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা বিবিসির যে নিউজটা, বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেই নিউজের যে মূল যে বিষয়গুলো সেটা আরও 6-7 মাস আগে, অর্থাৎ পে স্কেল নিয়ে যখন কথা বলি তখন আমরা দেখিয়েছিলাম যে বেতন বৃদ্ধির হারটা। আর বাংলা ভিশনের যে নিউজটা, পে স্কেলের গেজেট নিয়ে অনিশ্চয়তা, কাটছাট হতে পারে সুপারিশও। মানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে বাংলা ভিশন মানে তাদের অথরিটি কি এই নিউজটি আগে তৈরি করে রেখেছিল, অনেকটা আমরা স্কেজুয়াল বা আমরা যে সময় দিয়ে রাখি যে এই সময় এটা পাবলিশ হবে এরকম। কারণ বিষয়টা হচ্ছে যে বাকি সব মিডিয়াগুলো ওই এক প্যাটার্নের নিউজ করেছে আজকে, সেটা হলো যে 1 জুলাই থেকে বকেয়া একবারে, অর্থাৎ বকেয়া হিসেবে এককালীন অর্থ পাওয়া যাবে। তো ওইখানে এই নিউজটা একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, এই নিউজগুলো থেকে মানে অনেকগুলো নিউজ, তো আমরা এই নিউজগুলোর একটু মূল বিষয়গুলো একবার একটু দেখে আসি, তারপর আমরা আলোচনায় যাব। তবে আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। পে স্কেল কার্যকরের সময় এবং বকেয়া বেতন। নবম জাতীয় পে স্কেল গত 1 জুলাই 2026 থেকে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান অবস্থায় এখনও প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত না হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পুরনো অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছে। বকেয়া পরিশোধ অর্থ বিভাগ নিশ্চিত করেছে যে প্রজ্ঞাপন জারির পর জুলাই মাস থেকেই কার্যকর হওয়া অতিরিক্ত বেতনের অর্থ এককালীন বকেয়া বা এরিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। গেজেট প্রকাশের বিলম্বের কারণ এবং প্রশাসনিক ধাপ। চূড়ান্ত প্রস্তুতি। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দীর্ঘ প্রক্রিয়া। প্রজ্ঞাপন জারির আগে বেশ কিছু ধাপ পার হতে হয়, যেমন মন্ত্রিসভা অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত করা, আইন, বিচার এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং, বিধিবদ্ধ এসআরও, বাংলাদেশ সরকারের মুদ্রণালয়, বিজিপিএসের প্রজ্ঞাপনের আদেশ। এছাড়া প্রযুক্তিগত কারণে আইবিএস সফটওয়্যার এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে পরিবর্তন প্রয়োজন হয়, সময় লাগছে। আচ্ছা, এই কারণগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা একটু মানে রাখবেন। কারণ এই যে কারণগুলো আমি মানে বিভিন্ন সোর্স থেকে যে কারণগুলো পাচ্ছি সেই কারণগুলোকে এক জায়গায় আমি জড়ো করে রেখেছি, কারণ এরপর তো আরও কিছু কারণ বের হবে, দেখা যাক আর কী কী কারণ বের হয়। অর্থমন্ত্রীর বক্তব্য এবং আইএমএফের ইস্যু। আইএমএফের সাথে সম্পর্ক নেই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক বা জটিলতা নেই। আইএমএফের পর্যবেক্ষণ, আইএমএফ মনে করে সরকারের ব্যয় বাড়লেও রাজস্ব প্রবৃদ্ধি কম, তাই এই মুহূর্তে নতুন পে স্কেল দিলে অতিরিক্ত আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে তারা পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে এটি কোনো আনুষ্ঠানিক আপত্তি ছিল না। মানে বুঝি না, মানে একটা হলো আপত্তি, আরেকটা হলো পরামর্শ। আসলে আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলো, আমি আমার জায়গা থেকে যতটুকু জানি, অত বড় মাথা নেই, অত বড় ব্রেন নেই। আইএমএফ কাউকে এসে বলে না যে এটা করবেন না। আইএমএফ এরকমই পরামর্শ দেয়, মূল কাজটা পরামর্শ। তাই আইএমএফ মানে একটি চমৎকার পরামর্শ দিয়েছেন, যে পরামর্শটাতে তাদের দেশীয়
তাদের যে অনুগামীরা আছেন তারা ওই একই সুরেই কথা বলেন যে যেহেতু সরকারের রাজস্ব আয় নেই সুতরাং পে স্কেল দেওয়া যাবে না, কিন্তু এইটা বলছে না রাজস্ব আয় যেহেতু নেই তাহলে সরকারের অন্যান্য ব্যয়গুলো সেগুলো সংকুচিত করার কথা বলছে না। মানে এই যে বাজেটের পরিমাণ যে বাড়ানো হলো গত বাজেটের থেকে এই বাজেটে, এই যে অতিরিক্ত ব্যয়, মানে কি বলবো আর, যেহেতু সরকারি চাকরি করেই বেশ আমাদের মানে সীমাবদ্ধতা আছে, যার কারণে অনেক কিছু বলতে পারি না। দ্রুত প্রজ্ঞাপন, অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কাজ শেষ হওয়া মাত্রই মন্ত্রিসভা অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। এইখানে একটু বলে রাখি যে সচিব কমিটির আরও 2 থেকে 3টি বৈঠকের দরকার হতে পারে, মানে প্রতিবারে নতুন করে, মানে আমরা এই সপ্তাহে শুনি আর 2টি বৈঠকে, যখন এই 2টি বৈঠক শেষ হয় তখন আমরা আবার নতুন করে শুনি যে আরও 2 থেকে 3টি বৈঠকের দরকার হবে। জানি না এটা কবে নাগাদ শেষ হবে। প্রিয় সহকর্মীরা, আপনাদের কারো কাছে যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কমিশনের সুপারিশ এবং সর্বোচ্চ সম্ভাব্য কাটছাট, এটা নিয়ে তো কথা বলেছি আগে, এটা আর বলার কিছু নেই, হলে আমরা সবাই পাবো। বাজেট এবং আর্থিক বরাদ্দ 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের, আচ্ছা এটা নিয়ে আমরা আগে কথা বলেছি, তো এগুলো নিয়ে আর কথা বলবো না। এখন বিষয়টা হচ্ছে যে যাই কিছু হোক না কেন, পে স্কেল তো আমাদের বাস্তবতা, এবং পে স্কেল অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সরকার, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো আমার পাঠঘরের মাধ্যমে, মানে আপনাদের আপনার সবার জায়গা থেকে, যে যত দ্রুত সম্ভব পে স্কেলটি দিয়ে দেওয়া হোক, কারণ যত দেরি করা হবে কোথাও না কোথাও থেকে বাধা আসবে। যেমনটা আমি মজা করে বলি যে পে স্কেল বিরোধীরা শেষ পর্যন্ত নিজেরা, মানে আমাদের দেশীয় বিরোধীরা, তারা বিরোধিতা খুব একটা সুবিধা না করতে পেরে বড় ভাইকে অর্থাৎ IMFকে ডেকে নিয়ে এসেছে। এখন দেখা গেল যে সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত IMFের এই অযাচিত বা অপ্রয়োজনীয় বা কোনো প্রয়োজন নেই বা ন্যায়সঙ্গত নয় এমন চাপকে উপেক্ষা করেও পে স্কেল দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। সেখানে আর বড় কাকে ডেকে নিয়ে আসে সে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, আরেকজন বাকি আছে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, হয়তো বা তাকেও ডেকে নিয়ে আসবে। তো এই যে মানে তারা যে যুক্তিগুলো দেখাচ্ছেন সেই যুক্তিগুলোকে আমরা আমাদের জায়গা থেকে খণ্ডন করতে পারি যুক্তিগুলোকে। সরকারের রাজস্ব, তাহলে সরকার কেন রাজস্ব আয় বাড়াচ্ছে না, সেটার জন্য পে স্কেল দেওয়া হবে না। আর মূল্যস্ফীতির কথা বলছেন IMF, তাদের তো অনেক বড় বড় নাম করা অর্থনীতিবিদরা থাকেন। ছোটোখাটো একটা চ্যালেঞ্জে আমি আমার জায়গা থেকে তাদের সাথে যেতে চাই যে ঠিক আছে পে স্কেল দেওয়া হবে না, অলরেডি তো দেওয়া হচ্ছে না, কারণ অক্টোবর তো এখনও 3 মাস। আচ্ছা এই 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি, মানে যেটাকে আমরা স্বল্পমেয়াদী মূল্যস্ফীতি বলি আমরা, সেটা কি স্থির থাকবে? আমি বলতে পারি আমার জায়গা থেকে, কারণ আমার তো বাজার করে খেতে হয়, নিজের বাজার নিজে করতে হয়, নিজের পয়সা দিয়ে করতে হয়। আমি নিশ্চিত সম্ভব না। সুতরাং এই যে কথাগুলো তারা বলছেন সে কথাগুলো অযৌক্তিক এবং একদমই মানে বিরোধিতার জন্য বিরোধিতা করা। জানি না এখানে তাদের কী স্বার্থ আছে, কোথায় কী স্বার্থ। তো প্রিয় সহকর্মীরা, আমি সবসময় একটা কথা বলি, অনুরোধ করি, একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে। কারণ বৃহত্তর একটি চাওয়া, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই বৃহত্তর চাওয়া শেষ পর্যন্ত প্রতিকূলতা যদি তৈরি হয় বা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি আরও সক্রিয় হয়, তখন আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে এই পে স্কেলকে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে বা বাস্তবায়ন করতে হবে, যেটা আমরা যেভাবে বলি। তো সব কিছু মিলিয়ে এখন 3 তারিখ কবে, সেটা ওই যে অক্টোবর তো বলে দিয়েছে, এখন আর 3 তারিখ নিয়ে আর কথা বলার তো সুযোগ নেই, আমরা অপেক্ষা করি, দেখা যাক। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আবার খুব বেশি অপেক্ষা করবেন না, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের মতামত কি সার্বিকভাবে, যে মানে বৈঠক কি আরও চলবে কি না, আর যে আজকে যে নিউজটা দেখে আপনাদের অনুভূতি কীরকম, একটু মোটামুটি হিসেব করে ফেলুন, কে কত এরিয়ার পেতে পারেন 6 মাস হিসেবে কমেন্টে জানান, ভালো লাগবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।